তো 2 দিন ধরেই তোমাদেরকে বলতেছি যে আমাদের বাড়ির পাশে মেলা আছে। তো এই যে আমরা 3 জনে মিলে রেডি হয়ে পড়লাম। আমি না বুঝতেই পারছিলাম না কি ড্রেস পরে যাব। প্রথমে কুর্তি পরলাম, আমি যে কোথাও যাওয়ার আগে না সব ড্রেস দিয়ে একদম বিছানা ভর্তি হয়ে যায় যে এটা পরবো না ওটা পরবো। তো সব শেষে এই যে এটাই চয়েস করলাম। আর যেহেতু ঠান্ডা আছে সোয়েটার না পরলে তো চলবেই না। এই দেখো জুই কিন্তু নতুন জ্যাকেটটা পরে নিয়েছে, এই যে কত সুন্দর লাগছে। তো বন্ধুরা এখন যাচ্ছি আমরা মেলাতে। এই যে জুইও রেডি হয়ে পড়েছে, নতুন জ্যাকেট পরে একদম সেই সাজুগুজু করেছে। কয়েকদিন ধরেই ভাবে যে নতুন জ্যাকেট পরবো। বেশি রাত করা যাবে না, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি গিয়ে একটু মেলা বাড়ি থেকে ঘুরে আসি। বাইরে কিন্তু কুয়াশা ভালোই পড়ে, কিন্তু বোঝা যাচ্ছে না কারণ এখানে ভিড় প্রচণ্ড। তো প্রতি বছরের মতো এবছরও আমাদের এই গ্রামের ছোট্ট মেলাটাতে কি পরিমাণে ভিড়। মানুষের ভিড়ে মেলা ঘুরতে গিয়ে গরম লাগে, কিন্তু যখনই ফাঁকা জায়গায় যাবে একটু সাইড হবে তখনই বোঝা যায় ঠান্ডাটা আসলে কি পরিমাণে পড়েছে। এটা তো অনেক ছোট মেলা, এর থেকে আমরা যখন দিল্লিতে ছিলাম তখন প্রতিটা বাজারে এরকম বসে যে মনে হয় বিশাল বড় বড় মেলা লেগেছে। কিন্তু বাড়ির পাশের এই ছোট্ট মেলায় ঘোরার আনন্দটা একটু আলাদা। সবাই চেনা জানা, চারিদিকে যেই দিকেই তাকাচ্ছি চেনা জানা মানুষের সাথে দেখা হয়ে যাচ্ছে, কথাও হয়ে যাচ্ছে, সেই পুরোনো দিনের বান্ধবী। এই জন্যই আরও বেশি ভালো লাগে যে সবার সাথে দেখা হয়ে যায়। এই কাপগুলো আমার খুব চোখে পড়তেছিল, কালারগুলো কিন্তু দারুণ লাগছিল, নিতে চাইলাম কিন্তু বর বলছে যে যাওয়ার সময় নেব। তারপরে আমরা এখন যাচ্ছি ঠাকুর দেখতে। এই মেলাটার নাম কিন্তু কুঞ্জ মেলা। তো যেহেতু আজ আমরা মাছ খেয়েছি তো এখানে ভিতরে যাওয়া তো যাবে না, তো বাইরে থেকে প্রণাম করে নিলাম। মেলাটা কিন্তু বেশি বড় না, চারিদিকে যেই দিকেই তাকাবে চেনা জানা মানুষগুলোর সাথেই দেখা হয়ে যায়। তো এদিকে জুই বায়না করছিল যে ও মেহেন্দি পরবে, তাই ওকে এই যে মেহেন্দি পরিয়ে দিচ্ছিল। আর আমরাও না ছোটবেলায় মেলাতে আসলে এই মেহেন্দিগুলো পরতাম, খুব তাড়াতাড়ি কালার বসে যায় আর একটা কেমন ঔষধ টাইপের গন্ধ করে, গন্ধটা একদমই ভালো লাগে না। কিন্তু বাচ্চা মানুষ তো বুঝে না, ছোট বাচ্চারা কত অল্পতেই খুশি, তাই না? এই যে সামান্য একটু মেহেন্দি পড়লো তাতেই কি পরিমাণে খুশি। তো দেখো বাড়ি যাওয়ার পথে এবারে ভাবলাম একটা করে জিনিস নিয়েই নেই যেটা ভালো লাগে। তবে বর কিন্তু আসার আগেই বলে দিয়েছে বেশি কিছু কেনা যাবে না, কারণ টাকা আমি বেশি নেইনি, যেহেতু ঘরের কাজ চলছে। হায়েস্ট একটা দুটো জিনিস নিতে পারবে। এবারও আগেই বলছিল যে তোমাকে আমি মেলা বাড়িতে নিয়ে যাব না, কারণ গেলেই অনেকগুলো করে টাকা শেষ হয়ে যায়। দেখো জিনিস তো ছোটোখাটো একটা দুটো করে নেই, কিন্তু মেলা বাড়িতেই এত জিনিসের দাম, যেই জিনিসটাই দেখছিলাম ওটাই 150-200। এই কাপগুলো 100 টাকা দিয়ে নিয়ে নিলাম। তারপরে জুই তো এই জিনিস দেখে একদম ছাড়বেই না, মাথা শেষ করে দিচ্ছে। এটা নাকি কি ক্যান্ডি। প্রথমে তো আমি আইসক্রিম ভেবেছিলাম, তার জন্য নিয়ে দিচ্ছিলামই না, কারণ ঠান্ডাতে তো আইসক্রিম খাওয়ানো যাবে না। তারপরে ঘুরে ফিরে আবার এই দোকানটাতে এসে এখন জিজ্ঞাসা করলাম, বলে এটা আইসক্রিম না কেক। তারপরে জুইকে একটা কেক নিয়ে দেওয়ার পর একটু ট্রাই করে দেখলাম যে না, দারুণ স্বাদ লাগে, আমিও একটু নেই। তারপরে আমিও নিলাম। এইগুলো 30 টাকা করে দিচ্ছিল। দারুণ লাগছিল কিন্তু খেতে। আমিও এখানে দাঁড়িয়ে খেয়ে নিলাম। আর তারপরে আমরা মেলা ঘুরবো আবার। সবসময় চেষ্টা করি জুই কি বায়না করে খেলার সেইগুলো ওর ইচ্ছেগুলো পূরণ করার। তো এখানে জুই বায়না করছিল যে এই গাড়িগুলোতে উঠবে, তাই ওকে এই গাড়িতে উঠিয়ে দিল ওর পাপা। মা বাবারা তো তাই হয়, তাই না? বাচ্চার খুশিতেই সবসময় হাসি খুশি থাকে। তারপরে কাণ্ড দেখো, জাম্পিংয়ে উঠতে চাইলো, উঠিয়ে দিল। এবারে বলছে না পাপা তুমিও উঠো, আমার খুব ভয় লাগছে। তারপরে আর ও জাম্পিং করেনি, ওখান থেকে ঘুরে চলে এসেছে, এত ভয় পায়। মেলা ঘোরা শেষ আমাদের রাতে। তারপরে কিন্তু অনেক কিছু খাওয়া দাওয়া করলাম, সেইগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। ঘুগনি থেকে শুরু করে ওই বেলপুরি সব কিছুই খেয়েছি। তারপরে এখানে আমার খুশি মায়েরও দেখা হয়ে গেল, কাকিমা জেঠিমাদের পান খাওয়াইলাম। তারপরে এখানে বাড়ির জন্য নিয়ে নিলাম জিলাপি বললাম, কেউ জিলেপি বলে, তো জিলেপি নিয়ে নিলাম আর আমাদের জন্যও নিয়ে নিলাম। প্রতি বছর যাওয়ার পথে খুশি মায়ের বাড়িতে ওইদিকে ঢুকি, কিন্তু এবার আর ঢুকবো না, কারণ এখানেই দেখা হয়ে গেল মেলাতে কাকিমাদের সাথে। এতদিন ধরে জিলেপি খাই, কিন্তু জিলেপি ভাজা কখনো দেখি না। তো আজকে এই যে এখানে দাঁড়িয়ে থেকে দেখছিলাম জিলাপিটা আসলে কিভাবে ভাজে। এই তো আমরা চলে আসলাম মেলা বাড়ি থেকে। আর এখানে জুয়ের জন্য একটা খেলনা আর কাপ, জুয়ের ক্রিম। তো আজকের কুয়াশাটা জাস্ট দেখো কি পরিমাণে কুয়াশা পড়ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। তো বুঝতে পারছো আমাদের এদিকে ঠান্ডা কিরকমটা পড়েছে, খুব ঠান্ডা পড়েছে। রাতে কালকে মেলাতে বোঝা যাচ্ছিল না,
কারণ বাইরে এটা মানে মানুষের ভিড়ে তো গরম লাগে একটু। রাতে বাড়িতে আসার পর জুইকে তো কভার করে নিয়ে গিয়েছি ভালো করে, কিন্তু আমাকে হালকা ঠান্ডা লেগেছে, তাই সর্দি লাগছিল একটু। তো এখন বাজে সকাল 8টা, দেখতেই পেলে বাইরে কি পরিমাণে কুয়াশা হচ্ছে। তো আমি তাড়াতাড়ি করে একটু কুয়াশাটা দেখে মানে শিশিরটা দেখে ভিতরে আবার চলে আসলাম। এত ঠান্ডা বাইরে থাকাই যাচ্ছে না। তো অন্যান্য দিন 8টার পরেই উঠি ঘুম থেকে। সকালবেলা উঠেছি অনেক আগে, উঠেই বিছানার মধ্যে শুয়ে একটু ভিডিওটা কাটাকাটি করছিলাম। একবার সকালবেলা ঘুম ভাঙলে না পরে আর ঘুম ধরে না, আর একবার যদি আবার ঘুমিয়ে পড়ি তাহলে তো উঠতে উঠতে ওই 10টা বেজে যায়। তো যাই হোক, আমাদের এদিকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ছে। এখন আবার একটু ব্ল্যাঙ্কেটের নিচে শুয়ে থাকবো। এই দেখো প্লাস্টিকটা দেখে বুঝতে পারছো তো যে শিশিরের জলটা কেমন করে এসে এখানে আছে। এই দেখো এগুলো কিন্তু জল, এই যে। আর তারপরে দেখো এই জায়গাটা দেখো, এই দেখো কেমন করে ফোঁটা ফোঁটা করে বৃষ্টির মতো করে জল পড়ছে এগুলোতে। তাহলে বুঝাই যায় কেমন ঠান্ডাটা পড়ে। এই জলটা না হলে আমাদের শরীরের মধ্যে পড়তো। এই যে, চলো একটু পরে কথা হচ্ছে। পুরো ঘর ভর্তি হয়েছে জামা কাপড় দিয়ে চারিদিকে। এই যে দেখতে পাচ্ছ, এই বস্তাতে জামা, ওইদিকে জামা, কোথাও গেলে না এমনটাই হয়। এসে আর কুল কিনারা পাই না, সব এক জায়গায় জমা করে রেখে দিই। তো আমরা একটু যাচ্ছি বাজারে, আজ ভাঙা মেলা আছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখ ধুয়ে কিছু খাওয়া দাওয়া নেই, জল খেয়ে নিলাম। যাচ্ছি কয়েকটা ফুলের চারা গাছ নিয়ে আসবো। ঝুঁকে রেখে যাচ্ছি কারণ ঠান্ডা আছে তো। তো এই দেখো কত মানুষে যাচ্ছে সকালবেলা ঘুম। তুমি এই টুপিটা কেন করো না? এই টুপিটা এত বড় ঠান্ডা নাকি? এখনো কুয়াশা পড়তেছে, এখন প্রায় 10টাই বাজে। তাড়াতাড়ি গিয়ে যদি এসে সংসারের কাজগুলো করতে পারি, এজন্য ওকে বললাম যে তুমি সাইকেলটা নিয়ে নাও। ওরে বাবা, অবাক করা কাণ্ড কি দেখছো! সকালবেলা ঘুম থেকে উঠেই এসে দেখি যে মেলাতে আজকে আবার সেই ভিড়। আমার মনে হয় প্রতিবার ভাঙা মেলাতে আমি সকালবেলা উঠে কখনো আসিনি, জুইয়ের পাপাই জুইকে নিয়ে আসে। তবে এবার এসে দেখি এই যে, আমি ভেবেছিলাম যে একটা দুটো মানুষ হবে হয়তো ফুলের চারা ঠাড়া নিতে, এখন দেখি ওরে বাবা। কালকে মেলাতে এসে আমি একটা মেয়েকে লক্ষ্য করেছিলাম যে মেয়েটা না এত ঠান্ডার মধ্যে সুইটার ছাড়াই এমনিতেই কুর্তি পরে এসেছে। আমি ভাবছিলাম হয়তো বা সুইটার নেই তার জন্য পরেনি। আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে এত ঠান্ডায় কেউ সুইটার না পরে আসে, আমার জানাশোনা লোককেই জিজ্ঞাসা করেছিলাম। তো তার কাছে শুনতে পেলাম যে না, ওনাদের অবস্থাও ভালো, সুইটারও আছে, কিন্তু পরেনি, হয়তো স্টাইল দেখানোর জন্য। আমি তো শুনে অবাক, ভাই এত ঠান্ডাতে কেউ স্টাইল দেখানোর জন্য সুইটার পরে না? এমন মানে যতগুলো মানুষকে মেলাতে দেখেছি প্রত্যেকেই সুইটার টুপি মোজা পরে এসেছে, শুধু একজনেই চোখে পড়ছিল। এই জিনিসগুলো ভালো লাগে। হ্যাঁ, দাম এগুলো বেশি। চেন টেন সবকিছু চেক করে নিও, ঠিক আছে? বস্তাগুলো যেমন না, 10 টাকায় 10 টাকায় 10 টাকা। এছাড়াও যেন আমি না সারপ্রাইজ হয়ে গেলাম, কারণ আমি ভেবেছিলাম যে দুইটা শুধু ফুলের চারা নিয়েই বাড়ি চলে যাব। এসে এত সুন্দর একটা ব্যাগ পেয়ে আপনার মুখের মধ্যে একটা মানে হাসি চলে আসলো। 10 টাকা ভাপা পিঠা। এই দেখো কি সুন্দর, ঠান্ডার দিন সকালবেলা গরম গরম ভাপা পিঠা খাবো। যে ভাপ দিয়ে বানায়, হ্যাঁ নিয়ে যেতে হবে না, ঝুঁকে এগুলো খাওয়ানো যাবে না, সর্দি লাগবে। হ্যাঁ, রাতের বেলা মেলা থেকে বেরোনোর পথে ক্যালেন্ডুলা ফুল দেখেছিলাম, নেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু ও বলছিল যে কাল সকালের দিকে এসে নিও, সকালেও পাওয়া যায়। তো ভাবলাম যে ঠিকই আছে, সকালে নিয়ে গিয়ে ওইদিকে লাগিয়ে দেবো টবের মধ্যে। ওমা, এসে দেখি এখন সব ধরনের ফুল আছে, কিন্তু ক্যালেন্ডুলাটাই নেই। কারণ ক্যালেন্ডুলাটা আমি এর আগে নিয়েছিলাম মেলাবাড়ি থেকে, অনেক দিন পর্যন্ত ফুটে। এগুলো রেখে দিলাম পুরো গাছগুলো।
আর নতুন গাছ ভোগ পাতার গাছ লাগানো ছিল এখানে। ভোগ পাতার গাছ লাগানো ছিল দুইটাতেই। আর ভোগ পাতার গাছগুলো না এই টবে লাগানোর ফলে একদম নষ্ট হয়ে যাচ্ছিল, এর জন্য এগুলো তুলে রেখে চারা গাছ লাগাবো নতুন ফুলের। নতুন ফুলের। আর আজকে তো কোনো কাজ নেই, কালকে মিস্ত্রি আসবে। মাটিটা এই পর্যন্তই খোঁড়া একদম কমপ্লিট হয়ে গিয়েছে, শুধু ওই জায়গাটায় পাথর আছে বলে ওই জায়গাটা খোঁড়া হয়নি। আমার আবার এখনো কড়াইটা এই যে মাজা বাকি আছে, কালকে বানিয়েছিলাম মাছের ভাপা, তো সন্ধ্যার দিকটা ঠান্ডা লাগছিল বলে এই যে এরকম রেখে দিয়েছি। আর রাতে রান্না করব না, মেলা বাড়িতে খাবো। মেলাবাড়িতে খাবো, রাতে ভাত খাবো। ভাত ছিল, মেলাবাড়ি খাওয়ার খেয়ে পেট ভরে। এই টবগুলো এমনিতে তো নতুনই আছে, এগুলো অনেক দাম দিয়ে নিয়েছিলাম আর একসাথে অনেকগুলো নিয়ে এসেছিলাম। মনে হয় 1-2 বছর হয়ে গেল। কি বলতো, এগুলো না বৃষ্টির জলে এই যে ফোঁটা পড়তে পড়তে এরকম মাটি ভরে আছে। তো ওকে বললাম একটু পরিষ্কার করে নাও, আমি এত জল নাড়বো না এখনই। তো ও এই যে ঘষে ঘষে মাটিগুলো তুলে নিই। জীবনের শুরুতেই কথা দিয়েছিলাম সবসময় তোমার পাশে থাকবো। যখন তোমার হাতটা ধরে বেরিয়েছিলাম তখনই বলেছিলাম যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, পরিস্থিতি যেমনই হোক, খারাপ হোক বা ভালো হোক, সবসময় পাশে ছিলাম, পাশে আছি আর পাশে থাকবো। সেই 2018 থেকে 2026 পড়ে গেল, মাঝখানে কতগুলো বছর আমাদের জীবন থেকে চলে গেল। এতগুলো বছরে অনেক খারাপ পরিস্থিতিও এসেছে, অনেক ভালো পরিস্থিতিও এসেছে। তবে কঠিন পরিস্থিতিতে চলতে গিয়ে অনেক কিছু শেখা যায়, জানো তো। এখন বর্তমানে পরিস্থিতি আমাদের খুবই কঠিন চলছে, কারণ বুঝতেই পারো এই যে আমাদের এই ঘরটা যতদিন পর্যন্ত ঠিকঠাকভাবে তোলা হবে না ততদিন কিন্তু আমাদের পরিস্থিতিটা অনেকটাই কঠিনই থাকবে। গরমের দিনেও খুব খারাপ অবস্থা হয়, এই ঠান্ডার দিনে তো বলে বোঝানোর মতো না। আর এই কঠিন পরিস্থিতিতে ভুগে কারা জানো? আমরা 3 জনে, আমার মেয়ে, আমার বর আর আমি। আর তার সাথে আমার শ্বশুর শাশুড়ি তো থাকেই, কারণ আমরা যখন এই ছোট্ট কুঁড়ে ঘরটাতে শীতকালে কাটাতে গিয়ে খুব খারাপ অবস্থা হয়, শরীর অসুস্থ হয়, হাসপাতালে ভর্তি থাকি, তখন কিন্তু বাবারই ওই খাবার দাবার নিয়ে যেতে লাগে, শাশুড়ি মায়ের রান্না করতে লাগে। আর সব থেকে বেশি ভোগে আমার মেয়েটা। আর এই পুরো ঘরটা তোলার দায়িত্ব কিন্তু একান্তই আমাদের। আর যেহেতু বর বাড়িতেই থাকে, কোনো কাজ করে না, তো পুরোপুরিভাবে আমার এই ইউটিউবের উপর নির্ভর, আমার এই ছোট্ট চেষ্টা আর খুব পরিশ্রমের উপর নির্ভর। তাই মন দিয়ে চেষ্টা আর পরিশ্রম দুটোই করে যাচ্ছি, বাকিটা সব ভগবানের উপর। উনি যদি চায় তাহলে অবশ্যই আমার এই ঘরটা সম্পূর্ণভাবে উঠে যাবে ভালোভাবে। আমাদের এই স্বপ্নের ঘরটা যদি আমি পুরোপুরিভাবে তুলে দাঁড় করাতে পারি তাহলে না একটা জোরে নিঃশ্বাস ফেলবো, আর সেটা হচ্ছে শান্তির নিঃশ্বাস। কি জানো, যেহেতু আমাদের প্রেম করে বিয়ে, যখন প্রেম করতাম তখন না ওকে অনেক লেটার লিখতাম, আর সেই লেটারগুলোতে লেখা ছিল অনেক কিছু। তার মাঝে কিছু কথা লেখা ছিল যে তুমি চিন্তা করো কেন, আমি সবসময় তোমার পাশে আছি, আমরা দুজনে অনেক পরিশ্রম করব আর ধীরে ধীরে সব স্বপ্ন পূরণ করব, আর ওই ঘরগুলো সুন্দর করে গড়ে তুলব। কারণ আমি আগেও জানতাম যে আমার বরের বাড়ি ঘরগুলো এরকমই, বেশি একটা ভালো না, আর সবসময় আমরা মা বাবার পাশে থাকবো। তো সেই লেটারের লেখা কথাগুলোই কিন্তু আজকে বাস্তব হতে যাচ্ছে। আর জানো, এই গল্পগুলো না, যেহেতু লেটারগুলো আমাদের পেয়ে গিয়েছিল, তো ওর লেটার আমি যা যা লিখেছিলাম ওইগুলো পেয়ে গিয়েছিল সবাই। তো বাড়ির কম বেশি প্রায় অনেকেই জানে। তো আমার কিছু সেদিন আমাকে এই গল্পগুলো শোনাচ্ছিল যে লেটারের কিছু কথা আমি জানি। যাই হোক, তবে কি জানো, 2026-এ না কিছু কঠিন সিদ্ধান্ত আমি নিয়েছি, আর চেষ্টা করব সেই সিদ্ধান্তগুলোতে টিকে থাকার, আর বাকিটা সবটা ভগবানের উপর। তোমরা যারা আমাদের ভিডিও প্রথম থেকে দেখো তারা সবাই জানো জীবনে কতটা কষ্ট করেছি আর এখনো পর্যন্ত করছি। সব থেকে বেশি কষ্টটা কখন হয় জানো? যখন নিজের বাপের বাড়ি যাওয়ার মতো জায়গা থাকে না, আগে পিছে দাঁড়ানোর মতো কেউ থাকে না। আমার জল ছিটানো বাবার বাড়ি তো যাই, তারা তো আমাদের অনেক হেল্প করে, কিন্তু তারপরেও না নিজের বাপের বাড়ির জায়গাটা একটু আলাদা টাইপের হয়। আমার মনে হয় ওটা সব মেয়েদের ক্ষেত্রেই। আর কি জানো, যেমন আমি সবসময় আমার বরের পাশে থাকি, পাশে আছি, পাশে থাকবো, সেরকম কিন্তু আমার বর সবসময় আমাকে একটা কথাই বলে, মানসিক শান্তি দেয়, যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি ততদিন পর্যন্ত তুমি কোনো রকম কোনো টেনশন করবে না, ভরসা রাখো আমার উপর আর ভগবানের উপর। ভগবান আছে, উনি সব দেখছেন কি করছি না করছি, আর সবটা সময়ের উপর ছেড়ে দাও। যাই হোক, তারপরে দেখো এদিকে আমি রান্নাঘরটা গুছিয়ে রাখছি। সকালবেলাটা উঠে কত কাজ থাকে, মেলাবাড়ি থেকে এসে আর চেঞ্জও করলাম না, এত ঠান্ডা লাগছে, ভাবছি একবারই স্নান করে তারপরে চেঞ্জ করব।
ঠান্ডার দিনে আমার সব থেকে মানে খারাপ অবস্থা হয় এই যে ড্রেস চেঞ্জ করতে গিয়ে। স্নান করার সময় তো কিছু মনে হয় না, এমনিতে যদি কোথা থেকে এসে ড্রেস চেঞ্জ করি খুবই ঠান্ডা লাগে, কারণ স্নান করার সময় গরম জল করেই স্নান। এক দিদিভাই বলেছে যে তুমি রান্নাঘরটা ওই ভাঙা টিনগুলো দিয়ে একটু মানে জয়েন করে নাও। ওখানে আসলে কি দিদিভাই পাথরগুলো রাখা আছে তো পাথরগুলো এখন সরাতে হবে ওই জায়গায় টিন দিতে গেলে। আর পাথরগুলো সরালে না রাখার জায়গাই নেই আর, একদিকে ইট একদিকে বস্তাতে পাথর পড়ে আছে। তারপরে নতুন ঘরের মেঝেটাতে তো মশলা তৈরি হবে ঢালাইয়ের জন্য, তো ওখানে তো কিছু রাখাই যাবে না, তো এই জন্য ওরকমই পড়ে আছে। মানুষ আগে বিছানা গুছিয়ে নিয়ে তারপরে ঘর ঝাড়ু দেয়, আমি আগে ঘরটাই ঝাড়ু দিলাম, এবারে তারপরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। চলো ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে ওই টি টেবিলটার মধ্যে রেখে দিই। ভেবেছিলাম ওই টি টেবিলটাতে জুইকে খাওয়ানোর জন্য ব্যবহার করব বা পড়ানোর জন্য, কিন্তু এই যেহেতু মানে এক কোনায় পড়ে থাকে তাই এই ব্ল্যাঙ্কেটগুলোই রাখি। আর ব্ল্যাঙ্কেটগুলো বিছানায় রাখলে তো বিছানাটাই ভর্তি লাগে, তো এইদিকে রাখলে বিছানাটাও ফাঁকা হয়ে থাকে আর গোছানোও থাকে। আর এই কটা দিন যখন বিছানার এক কোনায় ব্ল্যাঙ্কেটগুলো রাখতাম তখন না ওই জুই বারবার ব্ল্যাঙ্কেটের উপরে উঠে খেলে, লাফালাফি করে, সব পড়ে গিয়ে আবার অগোছালো হয়ে থাকে। তো এই জন্য সাইড করে রাখাই ভালো। তো সব আমি এই কার্পেটের উপরে নিয়ে নিলাম, এখন এইগুলো বিছানাটাকে ঝেড়ে তারপরে গুছিয়ে নেব। তবে এবার মেলাতে কিন্তু ভালোই এনজয় করলাম, হ্যাঁ রাতেও ঘুরলাম আবার দিনের বেলায়ও। মেলাতে আমার সব থেকে যেই জিনিসটা নেওয়ার বেশি ইচ্ছা ছিল সেটা হচ্ছে ওই থাকে না রসুন আর লঙ্কা থেতো করার জন্য, মশলা থেতো করার জন্য স্টিলের কতগুলো থাকে আবার কতগুলো কাঠের থাকে। স্টিলেরগুলো চাচ্ছিল 350-400 টাকা, আর কাঠেরগুলো প্রায় 150 থেকে 200 টাকা চাচ্ছিল। কিন্তু এত টাকা দিয়ে মেলা থেকে জিনিস নিব না, আর পরে নেব। ওই টাকা দিয়ে আমার মনে হয় পুরো মেলাও ঘোরা হয়ে যাবে আর খাওয়া দাওয়া হয়ে যাবে, তো এই ভেবে আর নিলাম না। যাই হোক, এদিকে সব জামা কাপড় ভাঁজ করে গুছিয়ে রেখে দিলাম সাইড করে। আর পার্সেল এসেছে সেগুলো আজকে আর তোমাদেরকে দেখালাম না, একবারেই দেখাবো সব। জুইয়ের এই কানে দেওয়া প্যাতপুত বেলগুলো সেদিনই ধুয়ে দিলাম, আবার নোংরা হয়েছে। বাচ্চা মানুষ তো খেলতে গিয়ে বারবার ফেলে দেয়, তো এই জন্য ধুলোবালি পড়লে তাড়াতাড়ি নোংরা হয়, যেহেতু পিঙ্ক কালারের। আর এদিকে দেখো কাপগুলো এখনও বেরও করা হয়নি, গুছিয়েও রাখা হয়নি, তাই ভাবছি কাপগুলো আগে সাইড করে রেখে দিই সুকেসের মধ্যে। আর কি জানো, গত বছর না মেলা থেকে এরকম 2 ডজন কাপ নিয়ে এসেছিলাম, কিছু হচ্ছে শাশুড়ি মায়ের জন্য আবার কিছু আমাদের জন্য। আর আমাদেরগুলো মোটামুটি ফেটে গিয়েছে, কিন্তু শাশুড়ি মায়েরগুলো ভালোই আছে। তো এবার আর নিলাম না, আর কাপের দামটাও এবার বেশি, এখানে 100 টাকার কাপ, তাই শুধু আমাদের জন্যই নিলাম। হঠাৎ করে মনে হচ্ছে না যে মাটির কাপ বলো আর মিক্সার মেশিনের জগ বলো, মিক্সার মেশিন বলো, আবার এদিকে জামা কাপড় সব কিছু রাখার এই একটাই জায়গা শোকেসটা, আর আলমারি নিয়ে রাখারও জায়গা নেই আর নেওয়ার ইচ্ছেটাও নেই। তারপরে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর বাসনটা মাজা হয়নি, একটু ঠান্ডা লাগছিল বলে বসেছিলাম। এখন ভাবলাম বিকেলবেলাটা একটু বাসনটা মেজে ধুয়ে নিই। বাসন মাজতে এসে জগটা নিয়ে এসে মনে পড়লো যে কয়েকদিন হয়ে গেল লঙ্কার চারাগুলোতে না জলই দেওয়া হচ্ছে না, মনে হয় শুকিয়ে কাঠ হয়ে গেল। তো আজ ভাবলাম একটু জল দিয়ে আসি। ক্ষেতের গাছগুলো কিন্তু মোটামুটি এখন অনেকটাই বড় হয়েছে, আর আজকে আবার এই যে গাছের গোড়াগুলো আর একটু নরম করে দেওয়া হলো। নরম করা বলতে কি, ওখানে প্রচুর ঘাস হচ্ছে ভুট্টা ক্ষেতের মধ্যে, তো ঘাসগুলো তুলে দিতে হবে। তো আজ এসে দেখি যে ক্ষেতের গাছগুলো, ভুট্টা গাছগুলো অনেকটাই বড় হয়ে গিয়েছে আমাদেরও। আর ওই পাতাগুলোতে একটু হলুদ টাইপের দাগ ছিল না, রোদ না থাকার কারণে। এই যে মাঝখানে 1-2 দিন করে রোদ হচ্ছে, এখন কিন্তু সব পাতাই একদম সবুজ হয়ে গিয়েছে। যাক, ওষুধটা আর তাহলে দিতে হবে না। একটা জিনিস দেখবে, এই দেখো গাজরের চারা বেরিয়েছে, এইগুলো কিন্তু সব গাজরের চারা। এই যে কোনো জায়গায় ঘন হয়েছে, কোনো জায়গায় আবার ফাঁকা ফাঁকা হয়েছে। আমার মনে হয় শাকটা এখন মোটামুটি বড় হয়ে যাচ্ছে, তো জল দেওয়া প্রয়োজন। জল দিলে আমার মনে হয় আরও বড় হবে তাড়াতাড়ি। বুঝতে পারছি না, যতদিন পর্যন্ত পাতাগুলো বড় না হয় একদমই বোঝা যাচ্ছে না। দেখো একদম মেথি শাকের মতো লাগছে, কিন্তু এগুলো মেথি না। আমি তো মেথি শাকের বীজে নিয়ে আসিনি, কী যে নিয়ে এসেছিলাম সেটাও আমার মনে নেই। তারপরে ওই তো বাসন রেখে চলে গিয়েছিলাম ক্ষেতের মধ্যে, ওখান থেকে এসে তাড়াতাড়ি করে বাসনটা মেজে নিচ্ছি। প্রায় সন্ধ্যায় লেগে যাচ্ছে। আর ওইদিকে হাত মুখগুলো ধুয়ে একটু মোজাটা পরবো, মানে হাতের তালা পায়ের তালা না ঠান্ডাতে বরফ হয়ে যাচ্ছে। বিশেষ করে ওই মেলাতে গিয়ে সর্দি লাগার কারণে একটু মানে জল নাড়তে না নাড়তে একদম এত ঠান্ডা লেগে যাচ্ছে। মেয়ের স্কুলটা এখন বন্ধ, আর 1-2 দিন পরে বই দিবে নতুন, তখন তো ওর পড়াশোনা শুরু হয়ে যাবে। আর তখন আবার এই সন্ধ্যাবেলাটা ওকে পড়াইতে হবে। নতুন বই এখনও দেয়নি বলে সেরকম কিছু পড়াচ্ছি না, শুধু ড্রয়িংটাই মাঝে মধ্যে একটু করাচ্ছি। কড়াইটা যখন উনুনে বসাচ্ছিলাম তখন মাটির নেওয়া না দিয়ে আমি কিন্তু সর্ষের তেল দিয়েছিলাম। তো দেখো কালিটা কি সুন্দর করে উঠে যাচ্ছে।
একটু ছাই আর একটু সার্ফ আর ওই বাসন মাজার সাবান দিয়ে ঘষে নিচ্ছি আমি। সত্যিতে আমি না আগে জানতাম না যে এভাবে আবার সর্ষের তেল দিয়েও কালি সহজে ওঠে। আমি জানতাম যে শুধুমাত্র মাটি দিলেই সহজে মনে হয় ওঠে। তবে আর একটু বালু দিয়ে ঘষলে আরও বেশি পরিষ্কার হতো। আপাতত বালুটা বাড়িতে নেই, বালুটা অনেক দূরে আছে রাস্তার ওখানে। আবার কে যাবে নিয়ে আসবে, সন্ধ্যায় লেগে যাচ্ছে। তো এরকমই আজকে মেজে নিচ্ছি সার্ফ আর ছাই দিয়ে। তো এই ইটগুলোতে আজকে না জলই দেওয়া হয়নি। মেলা বাড়ির কাজ এগুলো করতেই অনেক দিনটা গেল।